নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় রাত 10টার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি কাবেরী। প্রথমেই দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জাম্বো টিমের গন্ডাছড়া সফর, ক্ষতিগ্রস্তদের জন্য একাধিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিল প্রদেশ কংগ্রেস। নির্বাচনের পর আরও আন্দোলনের ঘোষণা। পঞ্চায়েত নির্বাচনে নিযুক্ত কর্মীদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হল রবিবার। ৩৫টি ব্লকে অনুষ্ঠিত ভোট গ্রহণ পর্ব। রবিবার সকালে উদ্ধার মনুঘাট শ্যামপাড়ায়। বন্যার জলে তলিয়ে যাওয়া মনমোহন ত্রিপুরার মৃতদেহ। শ্যামপাড়ার জমি থেকে উদ্ধার করা হয় তার দেহ। অটো এবং মারুতির মধ্যে সংঘর্ষে 2 স্কুল পড়ুয়া সহ আহত 4। ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দেওয়ান বাজার এলাকায়। পঞ্চায়েত নির্বাচনের কংগ্রেস প্রার্থী নিগৃহীত। ঘটনায় চাপা উত্তেজনা তেলিয়ামুড়ার কৃষ্ণপুর এলাকায়। গন্ডাছড়ার ঘটনায় পরমেশ্বর রিয়াংয়ের পরিবারে সরকারি চাকরির ঘোষণা না দিলেও পরিবারটিকে আরও 4 লক্ষ টাকার এককালীন অর্থ সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকায় স্থায়ী নিরাপত্তা ক্যাম্প এবং ক্ষতিগ্রস্ত 145টি পরিবারের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দেরও ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্য প্রশাসনের একটি জাম্বো টিম গন্ডাছড়া সফর করে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক এবং মুখ্য সচিবও। এদিন দুপুরে মুখ্যমন্ত্রী সরাসরি চলে যান গন্ডাছড়ার ঘটনায় মৃত পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে। সেখানে তিনি কথা বলেন মৃতের শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে। এরপরেই মুখ্যমন্ত্রী মানিক সাহা হিংসা প্রভাবিত তেত্রিশগড়, নারায়ণপুর ইত্যাদি এলাকাগুলি পরিদর্শন করেন। গন্ডাছড়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট 145টি পরিবারের শরণার্থী শিবিরটিও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। সবশেষে সাংবাদিক সম্মেলনে মৃত পরমেশ্বর রিয়াংয়ের পরিবারকে আরো 4 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। এর বাইরেও মৃতের পরিবারের জন্য কিছু করার বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা চলছে বলেও জানান তিনি। পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন, ওই ফ্যামিলিরকে আমরা এর আগে যে আমরা আর্থিকভাবে সাহায্য করেছিলাম প্রায় 6 লাখের মতো, সেখানে আরও 4 লাখ আরও দেওয়ার কথা আমি ঘোষণা করছি। অর্থাৎ টোটাল 10 লাখ আমরা ওই ফ্যামিলিকে আমরা দিচ্ছি। মানুষ তো আর ফিরে আসবে না, কিন্তু যতটুকু আমাদের তরফ থেকে হেল্প করা যায় আর্থিকভাবে এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো নিশ্চয়ই আমরা দেখব এবং দেখছি। তো টোটাল পরমেশ্বর রিয়াংকে আমরা 10 লাখ দিচ্ছি। আগে 6 লাখ দেওয়া হয়েছিল, আরও 4 লাখের আমরা ঘোষণা করছি। গন্ডাছড়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য অতিরিক্ত আরো 2,30,00,000 টাকা তেত্রিশগড় এলাকায় একটি স্থায়ী নিরাপত্তা ক্যাম্প এবং সমগ্র গন্ডাছড়া মহকুমার জন্য মোট 239 কোটি টাকার অর্থ বরাদ্দের ঘোষণাও দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 239 করোড় 10 লাখ আমরা টোটাল এই ডেভেলপমেন্ট গন্ডা তুইসার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। তো টোটাল রিলিফ অ্যাসিস্ট্যান্স টু এফেক্টেড ফ্যামিলিজ 3 করোড় 5 lakhs and 20,000। ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট টু গন্ডা তুইসা, যেটা আমি একটু আগে বললাম যে 239 করোড় 10 লাখ। আর টোটাল ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট রুপিস 242 করোড় 55 lakhs 20,000। গন্ডাছড়া ঘটনার পক্ষকাল অতিক্রান্ত হবার পরেও কেন মুখ্যমন্ত্রী প্রভাবিত এলাকার সফরে যাননি তা নিয়ে প্রশ্ন তুলে আসছিল বিরোধী কংগ্রেস এবং সিপিএম। তবে সার্বিক পরিস্থিতির বর্তমান অবস্থান নিরূপণ করে সরকারের নেওয়া গৃহীত পদক্ষেপ শেষ পর্যন্ত কিছুটা হলেও ক্ষতস্থানে প্রলেপ দেবে বলেই মনে করছে রাজনৈতিক অভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে পরাজিত করবার জন্য সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হবার ডাক দিল প্রদেশ কংগ্রেস। রবিবার সাংবাদিক বৈঠকে দলের অবস্থান তুলে ধরেন কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী। সাংবাদিক বৈঠকে রাজ্যের বিজেপি সরকারের কড়া সমালোচনা করে তিনি অভিযোগ করেন রাজ্য নির্বাচন কমিশনের সাহায্য নিয়ে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হতে চাইছে বিজেপি দল।
অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিজেপির পরাজয় নিশ্চিত বলে সাংবাদিক বৈঠকে দাবি করেন প্রবীর চক্রবর্তী। রাজ্যে গণতন্ত্র রক্ষার স্বার্থে ও বিজেপিকে পরাজিত করবার জন্য দলের সমস্ত স্তরের কর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে আসন্ন নির্বাচনে কাজ করবার জন্য আবেদন রাখেন প্রদেশ কংগ্রেসের এই নেতা। পঞ্চায়েত দখল করার লক্ষ্যে 11 বাহিনী, রাজ্য সরকার, দলদাস পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন একে ব্যবহার করার চেষ্টা করছে। পঞ্চায়েত নির্বাচনের পর প্রদেশ কংগ্রেস মানুষের জ্বলন্ত সমস্যা নিয়ে রাস্তায় নেমে আন্দোলন সংগ্রাম করবে বলে এদিন সাংবাদিক বৈঠকে উল্লেখ করেন প্রদেশ কংগ্রেসের নেতারা। যেগুলি জ্বলন্ত সমস্যাগুলি আছে, জনজীবনের সাথে সম্পর্কিত যে সমস্যাগুলি আছে, দুর্নীতি সহ বেকারি, দুর্নীতি। সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের ও রাজ্যের বিজেপি সরকারের কর্মকাণ্ডের নিন্দা করে প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, সাধারণ জনগণের সমস্যা দূর করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বিজেপি দল। এই অবস্থাকে মাত্রাহীন ব্যর্থতা বলেই অভিহিত করেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে নিযুক্ত কর্মীদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো রবিবার। এদিন রাজ্যের 35টি ব্লকে অনুষ্ঠিত হয় এই ভোট গ্রহণ পর্ব। ভোট কর্মী, নিরাপত্তা কর্মী ও ভোটের কাজে নিযুক্ত অন্যান্য কর্মী মিলে প্রায় 10,000 ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন রবিবার। ভোট গ্রহণের পর রবিবারই ব্যালটগুলো সংশ্লিষ্ট ব্লকের স্ট্রং রুমে রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন দপ্তর। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত হলো ভোট গ্রহণের সময়সীমা। উল্লেখ করা যেতে পারে আগামী 8ই আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, যেখানে 70% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই জয়ী হয়ে গেছে শাসক বিজেপি। অপরদিকে বাকি 30% আসনেও নিরঙ্কুশ জয়লাভের জন্য প্রহসন শুরু করে দিয়েছে শাসক বিজেপি, এমনটাই অভিযোগ করছে বিরোধী রাজনৈতিক দলগুলো। আজকে আমাদের এই জেনারেল পঞ্চায়েত ইলেকশন 2024 এর আজকে প্রথমে ইডিপি কাস্টিং হচ্ছে। আমাদের 10টা থেকে শুরু হয়েছে ইডিপি কাস্টিং আমাদের পূর্ব নির্ধারিত ডুকলি পঞ্চায়েত সমিতি হলে। আমাদের টোটাল ভোটার আছে 222 জন। আমাদের ফর্ম 16 ফিল আপ করেছে। তার মধ্যে আমাদের নিজের ব্লকেরও আছে, কিছু অন্য ব্লক থেকেও আমরা পেয়েছি। তার মধ্যে পুলিং পার্সোনাল আছে 96, পুলিশ পার্সোনাল 69 এবং আদার্স আছে 57। অতঃপর উদ্ধার মনুঘাট শ্যামপাড়ায় বন্যার জলে তলিয়ে যাওয়া মনমোহন ত্রিপুরার মৃতদেহ। রবিবার সকাল 8টায় শ্যামপাড়ার জমি থেকে উদ্ধার হয় তার দেহ। অবশেষে উদ্ধার হলো মনুঘাট শ্যামপাড়ায় বন্যার জলে তলিয়ে যাওয়া মনমোহন ত্রিপুরার মৃতদেহ। রবিবার সকাল 8টায় মনুঘাট শ্যামপাড়ার জমি থেকে উদ্ধার করা হয় তার মৃতদেহ। এদিনই সকাল 9টায় তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় সাব্রুম মহকুমা হাসপাতালের মর্গে। জানা গিয়েছে, বৃষ্টিতে ফেনী নদী ও মনু নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফেনী নদী ও মনু নদীর মিলনস্থলে অবস্থিত শ্যামপাড়া। দুই নদীর জলে মনুঘাট হারবতলি এলাকায় ব্যাপক জল বেড়ে যায় প্রতি বছরই। এর ফলেই বন্যাপ্রবণ হয়ে পড়ে মনুঘাট, শ্যামপাড়া, হারবতলি। উল্লেখ্য, শনিবার সকালে মনমোহন ত্রিপুরা বন্যা পরিস্থিতি দেখতে বেরিয়ে শ্যামপাড়ার ছড়ার জলে পড়ে যান। এলাকাবাসী, পুলিশ, টিএসআর, সাবরুম বিপর্যয় মোকাবিলা বাহিনী ও এনডিআরএফ দল শনিবার সারাদিন খোঁজ করার পরও মনমোহন ত্রিপুরাকে খুঁজে পায়নি। রবিবার সকালে পুনরায় শুরু হয় তল্লাশি। বন্যার জল কমে আসতেই রবিবার সকাল 8টায় মনমোহন ত্রিপুরার মৃতদেহ উদ্ধার হয় শ্যামপাড়ার জমি থেকে। বর্তমানে মৃতদেহ সাব্রুম মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে। ময়না তদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। সাব্রুম থেকে পার্থজিৎ ভৌমিকের রিপোর্ট, নিউজ নাও। যাত্রীবাহী অটো এবং মারুতির মধ্যে সংঘর্ষে 2 স্কুল পড়ুয়া সহ আহত 4। ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দেওয়ানবাজার এলাকায়। দুর্ঘটনায় আহতদের নাম তনু মিয়া, তার স্ত্রী খুদেজা খাতুন এবং তার 2 নাতনি স্কুল পড়ুয়া রচনা আক্তার এবং সুমাইয়া আক্তার। জানা যায়, অটো গাড়িতে করে তারাপদ এলাকায় নিজেদের বাড়িতে যাচ্ছিলেন আহত তনু মিয়া ও তার পরিবার। দেওয়ানবাজার ডনবস্কো স্কুল সংলগ্ন এলাকায় তাদের অটো গাড়িটিকে সজোরে ধাক্কা মারে দ্রুত গতিতে থাকা একটি মারুতি গাড়ি। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে পাঠান স্থানীয় মানুষজন। 5 জনই আহত হয়েছে। আপনার বাড়ি কোন জায়গা?
এখন কই আছে? বিশ্রামগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় বেপরোয়া গতির কারণে সাম্প্রতিক মাসে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তবে জানমালের লোকসান সত্ত্বেও দুর্ঘটনা বন্ধ করতে নেই কোনো রকমের কোনো কার্যকরী ব্যবস্থা। বিশেষ করে বিশালগড় বাজারের পর থেকে প্রায় অরক্ষিত পড়ে থাকে জাতীয় সড়ক। ট্রাফিক পুলিশের দুর্বলতার কারণে সড়কে দাপিয়ে বেড়ায় বেপরোয়া যান চালকরা। ফলে সড়ক দুর্ঘটনার বিরাম নেই বললেই চলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দলের পঞ্চায়েত সমিতির আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থীর উপর শাসক দলের যুব সংগঠনের কর্মী সমর্থকেরা অতর্কিতভাবে আক্রমণ সংঘটিত করে বলে অভিযোগ করে তেলিয়ামুড়া কংগ্রেসের কৃষ্ণপুর কমিটি। তেলিয়ামুড়ার মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকায় কংগ্রেস দলের পঞ্চায়েত সমিতির প্রার্থী বিপ্লব সরকার এবং অসিত বিশ্বাসের উপর আক্রমণ সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেন কংগ্রেস নেতা শব্দ কুমার জমাতিয়া। যুব মোর্চার কর্মী সমর্থকরা সম্মিলিতভাবে এই আক্রমণ সংঘটিত করেছে বলেও অভিযোগ করেন তিনি। অপরদিকে এই সমস্ত ঘটনার পেছনে যুব মোর্চার কর্মী বা সমর্থকরা দায়ী নয় বলে প্রতিক্রিয়া দিয়েছেন যুব মোর্চার কৃষ্ণপুর মণ্ডল সভাপতি নির্মল দেবনাথ। এদিকে প্রার্থী আক্রমণের এই ঘটনার পরপরই তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করে কংগ্রেস। স্বাভাবিক কারণেই নির্বাচনের প্রাক মুহূর্তে দুই রাজনৈতিক দলের অভিযোগ এবং পাল্টা অভিযোগের কারণে চাপা উত্তেজনা রয়েছে সংশ্লিষ্ট কৃষ্ণপুর এলাকায়। আমাদের রাজ্য প্রেসিডেন্ট লক্ষ্মীপুর পঞ্চায়েত সমিতির বাড়িতে আসার কথা, যথারীতি 9টার সময় আসলো। তো ওই সভাপতি আসবেন বলে আমাদের মাইগঙ্গা আর মধ্য কৃষ্ণপুরে পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট তারা গেছিল দুইজন। ওই মহারানীপুর স্কুলের এখানে এই বাইক দিয়ে যেতেছে, তারা ওইখানে আসতে তারা মারধর করছে এবং গালিগালাজ করলো যে উইথড্র করার সময় গেছিল, পাইছি না তোমারে, এখন গিয়ে গেলে বসছে। আমি বলবো যে আমরা কোনো দিন যুব মোর্চারা কিংবা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা আমরা কখনো কারোর উপর আঘাত করে রাজনৈতিক করতে হবে সেই উদ্দেশ্যে আমরা চলি না। আমাদের সেই রকম সময় এখনও আসেনি। আর আমরা আজকে ভারতীয় জনতা যুব মোর্চা কৃষ্ণপুর মণ্ডলে উদ্যোগে আমরা একটা সুবিশাল বাইক র্যালির আয়োজন করেছি। সেই আয়োজনের কাজে আমরা সকল থেকেই ব্যস্ত হয়ে আছি এবং যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণই ভুল এবং সেটা যদি সঠিক হয়ে থাকে আমি অনুগ্রহ করব যে যদি কোনো জায়গায় তারা সেই সব কাজের জন্য যে গিয়ে থাকে এবং যুব মোর্চারা যদি আক্রমণ করে থাকে তাহলে সঠিক তথ্য খুঁজে বের করার জন্য আমি আগ্রহ করব প্রশাসন থেকে শুরু করে যারা রয়েছেন। জমি মাফিয়া, নেগোসিয়েশন মাফিয়া ইত্যাদি শব্দগুলির সঙ্গে পরিচিত ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ। এবার এতে নতুন সংযোজন কমান্ডার মাফিয়া। রাধানগর মোহনপুর সড়কে কমান্ডার মাফিয়াদের দৌরাত্ম্যে অতিষ্ঠ সাধারণ মানুষ। এমনকি ছোট বড় অন্যান্য যানবাহন চালকরাও মুখ খুলতে পারছেন না কমান্ডার মাফিয়াদের ভয়ে। অভিযোগ প্রশাসনের একাংশকে ম্যানেজ করেই দিনের পর দিন চলছে বেআইনি এই কমান্ডারের দৌরাত্ম্য। জমি মাফিয়া এবং নেগোসিয়েশন মাফিয়া দৌরাত্ম্যে এমনিতেই অতিষ্ঠ রাজ্যের সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর বারবার সতর্ক পদক্ষেপের পরেও কোনো এক অদৃশ্য ক্ষমতা বলে রাজ্যব্যাপী এই দৌরাত্ম্য চালিয়ে যাচ্ছে মাফিয়ারা। এবার তাতে নতুন করে উঠে আসলো কমান্ডার মাফিয়াদের নাম। আগরতলার ব্যস্ততম রাধানগর মোটর স্ট্যান্ড থেকে উত্তরে মোহনপুর সড়কের 20 কিলোমিটার এলাকায় কমান্ডার মাফিয়াদের দৌরাত্ম্যে শুধুমাত্র মানুষই নন, অতিষ্ঠ হয়ে উঠেছেন যান চালকরাও। রাজ্য পরিবহন দপ্তরের একাংশের সরাসরি সহযোগিতায় এক যুগ আগেই ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়া কমান্ডার গাড়িগুলি দিব্যি দাপিয়ে বেড়াচ্ছে রাধানগর মোহনপুর সড়ক। কমান্ডার চালকদের এতটাই প্রভাব যে সাধারণত ছোট যানবাহন চালকরা মুখ খুলতে পারছেন না ভয়ে। তাদের বক্তব্য, কমান্ডার মাফিয়ারা জোর করে যাত্রীদেরকে নামিয়ে দিচ্ছেন অন্যান্য ছোট যানবাহনগুলি থেকে। শুধু তাই নয়, এর প্রতিবাদ করলে কমান্ডার মাফিয়ারা শারীরিকভাবে হেনস্থা করছেন যাত্রী এবং যান চালকদের। ছোট যানবাহন চালকদের বক্তব্য, প্রায় 150টি কমান্ডার গাড়ি যেগুলোর ফিটনেস ভ্যালিডিটি শেষ হয়ে গেছে প্রায় এক যুগ আগেই, সেগুলি এখনো ছুটে বেড়াচ্ছে রাধানগর মোহনপুর সড়কের প্রায় কিলোমিটার রাস্তা জুড়ে।
কাগজে কলমে 25 বছরের পুরনো বেআইনি কামান্ডার গাড়িগুলি কিভাবে এখনো পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে শহর আগরতলার সঙ্গে উত্তরাংশের সম্পর্ক স্থাপনকারী গুরুত্বপূর্ণ এই সড়কে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন অন্যান্য ছোট যানবাহন চালকরা। তাদের বক্তব্য, রাজ্যে পরিবহন দপ্তরের একাংশ আধিকারিকদের সরাসরি সহযোগিতাতেই বছরের পর বছর ছাড়পত্র আদায় করে নিচ্ছে বেআইনি এই কামান্ডার গাড়িগুলি। যেখানে 15 বছর পরে গাড়ির ফিটনেস ভ্যালিডিটি শেষ হয়ে যায়, সেখানে 1998 থেকে 99 সালে যাত্রা শুরু করার প্রায় 25 বছর পরও সমান্তরালভাবে এই সকল ফিটনেস ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়া কামান্ডার গাড়িগুলি কেন নিষিদ্ধ করছে না পরিবহন দপ্তর, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন অন্যান্য অবৈধ ছোট যানবাহন চালকরা। এই সকল বেআইনি গাড়িগুলির কারণে প্রাণহানি হলে এর দায় কে নেবে তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন তারা। কামান্ডার মাফিয়াদের এই দৌরাত্ম্য অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করছেন সংশ্লিষ্ট অন্য সমস্ত ছোট বড় যান চালকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কোনোভাবেই রাজ্যে বন্ধ করা যাচ্ছে না অবৈধ অনুপ্রবেশ। ফের 12 জন বাংলাদেশি নাগরিককে আটক করল পশ্চিম আগরতলা থানার পুলিশ। আবারও ত্রিপুরা সীমান্ত থেকে আটক করা হলো 12 জন বাংলাদেশিকে। কোনোভাবেই রাজ্যে বন্ধ করা যাচ্ছে না অবৈধ অনুপ্রবেশ। এই 12 জন বাংলাদেশের মধ্যে 9 জন পুরুষ ও 3 জন মহিলা রয়েছেন। প্রায় প্রতিদিনই সীমান্ত পেরিয়ে একাধিক বাংলাদেশি রাজ্যে প্রবেশ করছে। এক প্রকার নির্বিকার প্রশাসন, এমনটাই অভিযোগ। গতকাল বিকাল থেকে এবং সন্ধ্যা রাত্র পর্যন্ত আমরা যে অভিযান পুলিশ এবং বিএসএফ এর যে অভিযান, ওই অভিযানের মধ্য দিয়ে আমরা টোটাল 12 জন বাংলাদেশিকে আমরা ধরতে সক্ষম হয়েছি। 12 জনের মধ্যে 9 জন পুরুষ এবং 3 জন মহিলা আমরা ধরতে সক্ষম হয়েছি। এরা ত্রিপুরা বাংলাদেশ বর্ডার এরিয়ার বিভিন্ন দিক দিয়ে তারা ঢুকছে এবং তারা বাংলাদেশ যখন আবার যাওয়ার প্রতি তারা ধরা পড়ছে। তো সেক্ষেত্রে আমরা যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয় ছিল আমরা এগুলো নিতে সক্ষম হয়েছি এবং আমরা তাদের বিরুদ্ধে করোনার এক লাভপুর একটে এবং আরও বিএনএসের দ্বারাই আমরা তাদের বিরুদ্ধে আমরা মামলা করছি। আমরা এসপিএসে মামলাটার নাম্বার 93/2024 এবং আজকে তাদেরকে আমরা কোর্টে প্রেরণ করতেছি এবং তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আমরা ডিমান্ড করেছি। কী কারণে তারা বাংলাদেশ থেকে এখানে এসে কিছু কারণ জানা গেছে বা এটা জিজ্ঞাসাবাদ চলছে, এখনও আমাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে কিছু উদ্ধার করা গেছে? রিমান্ডে আনা হইতেছে এবং রিমান্ডে দেখা যাবে। কিছু উদ্ধার করা গেছে তার কাছ থেকে? কিছু পাওয়া গেছে এমনিতে? না, এমনি তাদের পার্সোনাল কিছু টাকা পয়সা এই কেন্দ্রের তরফ থেকে ইতিমধ্যেই একটি নোটিফিকেশন জারি করে সীমান্ত রক্ষা বাহিনীর মহানির্দেশককে আপৎকালীন অপসারণ করা হয়। ত্রিপুরা সীমান্ত এক প্রকার চোরাচালানি এবং অবৈধ অনুপ্রবেশকারীদের আখড়া হয়ে উঠেছে বলেই অভিযোগ উঠে আসছে একাধিক মহল থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উদ্ধার কাজের পাশাপাশি কেরলের ধসে বিধ্বস্ত ওয়েনারে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। 300 অতিক্রম করে মৃতের সংখ্যা 400 ছুঁই। নিখোঁজ আনুমানিক 2 শতাধিক মানুষ। সরকারি হিসেব, ওয়ানারে 308 জনের মৃত্যু হয়েছে। অসমর্থিত সূত্রে মৃতের সংখ্যা আরো বেশি, অন্তত 340 জন। কেরল পুলিশের অতিরিক্ত ডিজি শুক্রবার জানিয়েছেন প্রায় 300 মানুষ এখনো নিখোঁজ। 348টি বাড়ি পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের পাশাপাশি উদ্ধার অভিযানে নেমেছে সেনাবাহিনী। ধস নামার 5 দিন পরেও চলছে উদ্ধার কাজের জোরালো তৎপরতা। উদ্ধারকারীদের 40টি দল উদ্ধার কাজ শুরু করেছে। ধস কবলিত মুঞ্জাকাই ও চুরালমালাকে মোট 6টি অঞ্চলে ভাগ করে উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছেন ওয়েনারের জেলা শাসক মেঘাশ্রী ডিয়ার। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী ক্ষতিগ্রস্ত গ্রামগুলিতে এই দুঃসময়েও পুরো দমে চলছে লুটপাট। বাড়ির দরজা ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে বাসন আসবাবপত্র। পরিস্থিতি সামাল দিতে চুরালমালা এবং মুঞ্জাকাই সহ কয়েকটি এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ। কেরলের সঙ্গে ধস ও ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের বেশ কিছু পাহাড়ি এলাকা। এক কথায় মানুষকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে রুদ্র প্রকৃতি।
ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও বগাভা ব্লকের শান্তিপূর্ণভাবে চলেছে ভোট গ্রহণ প্রক্রিয়া। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে রবিবার সকাল থেকে ভোটে নিযুক্ত কর্মীদের ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু হয়। এই নির্বাচনে বগাভা ব্লকে কর্মচারী ভোটারের সংখ্যা 10 জন ও জোলাইবাড়ি ব্লকে কর্মচারী ভোটারের সংখ্যা 446 জন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণের প্রক্রিয়া। ভোট কেন্দ্রে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভোট কেন্দ্র পরিদর্শন করে মহকুমার পুলিশ আধিকারিক জানান, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সকাল থেকে আজকে সকাল 10টা থেকে শুরু হয়েছে। জোলাইবাড়ি আরডি ব্লকের অন্তর্গত যে সমস্ত কর্মচারী ভাইয়েরা বোনেরা যারা ইলেকশনে পড়েছেন ত্রিস্তর পঞ্চায়েতের, এখানে তো উত্তর জোলাইবাড়ির যে 14টি পঞ্চায়েত সব জায়গা থেকেই এসছে। যারা কর্মচারীরা ভোটে পড়েছেন তারা এসছে খুব শান্তি শৃঙ্খলাভাবে। এইভাবে কিন্তু আমি কখনো দেখিনি যে বিগত দিনে ভোটগুলো এত সুষ্ঠুভাবে, এত নীরব, যার যার ভোট সবাই দিয়ে যাচ্ছেন। খুব ভালো লেগেছে। ভোটারদের মধ্যে কেমন উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে? তাদের মধ্যে উচ্ছ্বাসে আলাদা। তারা খুব খুশি যেন আগামী দিনে খুব সুন্দর ব্যবস্থা তারা দেখতে পায়। তাদের মনের মধ্যে একটা প্রত্যাশা। টানা বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে গোমতী নদীর জল, আর এতেই দেখা দিয়েছে বিপত্তি। জল বাড়ার কারণে ভেঙে চলেছে নদীর পার, আর তাতেই গোমতী নদীর একেবারে শেষ কিনারায় চলে এসেছে বসতঘর। তাই বাধ্য হয়েই মেলাঘর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল মিয়া গোমতী নদী সংলগ্ন বসতঘর ভেঙে সরিয়ে নিচ্ছেন অন্যত্র। শনিবার রাতে অনিদ্রা থেকেই ঘরটিকে পাহারা দিয়েছেন ইসমাইল মিয়া। আর সকাল হতে হতেই গোমতী নদীর জল যেভাবে বেড়ে চলেছে তাতে তিনি আশঙ্কা করছেন যে কোনো সময় তার বসতঘরটি চলে যেতে পারে নদীর বুকে। তাই বসতঘরটিকে ভেঙে আপাতত সরিয়ে নিচ্ছেন অন্যত্র। অসহায় ইসমাইল মিয়ার সর্বশেষ সম্বল এই বসতঘরটি। আগামী দিনে কি করবেন, কোথায় থাকবেন পরিবার নিয়ে, তা নিয়েই তিনি চিন্তিত। অথচ মেলাঘর পৌরসভার ইন্দিরানগর 7 এবং 8 নম্বর ওয়ার্ডের নদীর পাড়ের মানুষগুলো দফায় দফায় বোল্ডারের ব্যবস্থা করার জন্য প্রশাসনের আধিকারিকদের দ্বারস্থ হয়েছিলেন বলে জানিয়েছেন ইসমাইল মিয়া। অথচ এখনো পর্যন্ত ভাগ্যে জোটেনি কোনো সহায়তা। এই পরিস্থিতিতে মেলাঘর পৌরসভার 7 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডের ইসমাইল মিয়ারা দিন কাটাচ্ছেন অজানা আশঙ্কায়। আমার নাম ইসমাইল মিয়া। এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা ইন্দ্রনগর 8 নম্বর ওয়ার্ড। তো আপনি অসময়ে ঘর ভাঙতেছেন? অসময় ঘর ভাঙতেছি আমরা বলটা দিব কইছে না তারা। আমরা গাঙ্গের কাঁথাত বাড়ি, কিন্তু অনেক বাড়ি ঘর ভাঙ্গা গেছে। এখন আমারটাও ভাঙ্গার পথে এদিন আন্দোলন করছি। আমরা আরও অ্যারেস্ট করে নিয়ে এই করে থানার লোকে, কিন্তু আমরা কোনো সরকার থেকে কোনো পাইছি না। না এখন ঘর ভাঙতেছেন কে রে? আপনার ঘর এই তো ঘর তো নদী নিয়ে গেতেছে, এখন গাঙ্গে নিয়ে গেতেছে, পালা তুলতেছে গাঙ্গের মধ্যে, দেন ভাঙতেছি। তো আপনার এই বসতঘর যে ভাঙে নিতেছেন, আপনার অন্য কোনো জায়গা আসেনি? না, অন্য কোনো জায়গা নাই আমার। কোথায় থাকবেন এখন? এখন তো মনে করেন এটি মানুষের বাড়ি জায়গা টাকা লইয়া যদি থাকতাম পারি, আর মানুষের নিয়ে থাকুন, আর এটি বেচে লাগবো। বামুটিয়া ব্লকের অন্তর্গত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 2, 3, 4 নম্বর আসনের নির্বাচনের সঙ্গে যুক্ত কর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয় রবিবার। এই পঞ্চায়েত নির্বাচনে বামুটিয়া ব্লকের অন্তর্গত বামুটিয়া পঞ্চায়েত সমিতির বিজেপি মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আগামী 8 আগস্ট পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে এই ব্লকের 65টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে জানিয়েছেন বামুটিয়ার নির্বাচনী পর্যবেক্ষক অসীম সাহা। বামুটিয়া ব্লকে সকাল 10টা থেকে ইলেকশন ডিউটি ভোট কাস্টিং শুরু হয়েছে। সেখানে মোট ভোটার যারা ফর্ম 16-এ অ্যাপ্লাই করেছিলেন সেটা হচ্ছে 234। আমাদের এখানে অ্যাপ্লাই করেছিলেন আর যে 32 জন ভোটার এক্সট্রা, ওদের আনকন্টেস্টেড সিট হওয়াতে ভোট দিতে হবে না। মোট ভোটার ভোট দেবেন 234। সেখানে সকাল 10টায় ভোটদান শুরু হয়েছে। সেই ভোটদানে আমাদের মধ্যে আজকে আমাদের মাননীয় অবজারভার স্যার এখানে উপস্থিত আছেন, ক্যান্ডিডেট আছেন, ইলেকশনের মধ্যে দেখার জন্য পোলিং এজেন্ট আছেন, আমাদের পোলিং পার্টি সেখানে ভোট দিয়েছেন। দুপুর 12টা অবধি আমাদের কাস্টিং হয়েছে 80 জন ভোটার ভোট দিয়েছেন। আর বাকি ভোটদান এখন চলছে বিকেল 4টে অবধি। সকাল 10টা শুরু হয়েছে, বিকেল 4টে অবধি ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে।
রবিবার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার পাশাপাশি বিভিন্ন উন্নয়নের কাজ পরিদর্শন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে কথা বলেন তিনি। এর পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলিও খতিয়ে দেখেন তিনি। ঠিকাদার এবং দপ্তরের আধিকারিকদের এদিন তিনি পরামর্শ দেন কাজের গুণগত মান বজায় রেখে সময়ের মধ্যে কাজ শেষ করার। একটা কালভার্ট ব্রিজ দেখলেন এবং একটা হোস্টেল দেখলেন, হ্যাঁ, কি দপ্তরকে কি বলবেন মানে তড়িঘড়ি কাজ করার জন্য বা সেটাকে সংস্কার বিভিন্ন সরকারি বিভিন্ন দপ্তরের বিভিন্ন কাজগুলি চলছে এবং সেই কাজগুলি কী ধরনের কী পরিমাণের ক্ষতি হয়েছে বা কী পরিমাণে কী ধরনের তারা কোয়ালিটি মেনটেনেন্স করছে সেগুলিও আমরা দেখছি এবং আমরা পাশে যারা সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছি যে তাদের জন্য কি লাভবান হচ্ছে বা যারা কাজ করছে তারা কি মেনটেনেন্স বা কি কোয়ালিটি ধরে তারা কাজগুলি করছে সেগুলি আমরা পাবলিকের সঙ্গে কথা বলছি। কাজের ক্ষেত্রে এলাকার সাধারণ মানুষরা যারা আছেন তারা কি সন্তুষ্ট সেগুলি আমরা কথা বলছি। থ্যাংক ইউ। শৈব তীর্থ ঊনকোটি পরিদর্শন করলেন সস্ত্রীক অরুণাচল প্রদেশের আইএএস কমিশনার যশপাল গর্গ। রবিবার বিকেলে কৈলাসহরের ঊনকোটি পর্যটন কেন্দ্র সফর করেন তিনি। অরুণাচল প্রদেশের আইএএস কমিশনার যশপাল গর্গের সঙ্গে ছিলেন উনার সহধর্মিনী এবং ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা, ডিসিএম মতিরঞ্জন দেববর্মা সহ অন্যান্যরা। শৈব তীর্থ ঊনকোটিকে যেভাবে রাজ্য সরকার তথা প্রশাসনের তরফ থেকে রক্ষণাবেক্ষণ করে রাখা হয়েছে তার জন্য ভূয়সী প্রশংসা করেন যশপাল গর্গ। मेरा नाम यशपाल गर्ग है। मैं आईएएस ऑफिसर हूँ, कमिश्नर हूँ गवर्नमेंट ऑफ अरुणाचल प्रदेश में। और मैं यहाँ पे आया हूँ अगरतला में जो सिफार्ड है उसका स्टडी करने के लिए, क्योंकि अरुणाचल प्रदेश में हमको हमारा एडमिनिस्ट्रेटिव ट्रेनिंग इंस्टीट्यूट को और डेवलप करना है। सिफार्ड यहाँ पे काफ़ी अच्छा काम कर रहा है, उसके लिए हमें यहाँ ऊनाकोटी के बारे में पता चला तो हम यहाँ पे आए। डीएम साहब ने हमारे को बहुत मदद किया, हमारे साथ में आए। ये पूरा हमने यहाँ पे जो स्कल्पचर्स हैं वो देखे, अमेजिंग। इतना कभी किसी ने इतना बड़ा स्टोन पे और ये सब इस तरह से जो इतने बड़े बड़े जो भगवान शिव, पार्वती, गणेश जी और सारे जो देवी देवताओं के जो बनाए हैं ये अकल्पनीय है। बहुत अच्छा लगा यहाँ पे आके। और प्रशासन ने जिस तरह से यहाँ मेंटेन कर रखा है और जो लोग यहाँ पे आए हुए हैं बहुत अच्छा लगा। 27 আগস্ট বরকাঠাল এলাকায় শান্তিকালী আশ্রমের নতুন মন্দিরের উদ্বোধন করা হবে। মন্দির উদ্বোধনকে সামনে রেখে রবিবার অনুষ্ঠিত হয় এক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মন্দিরের প্রতিষ্ঠাতা ও শান্তিকালী আশ্রমের প্রধান চিত্ত মহারাজ, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সহ স্থানীয় বিশিষ্টরা। মন্দির উদ্বোধনের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী ও বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হবে বলে উল্লেখ করেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। সুসজ্জিত এই মন্দির উদ্বোধন উপলক্ষে স্থানীয় মহলেও সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ ও উৎসাহের পরিবেশ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তো থাকবেনই, পাশাপাশি আমাদের প্রতিবেশী আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজি এবং উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীজিকেও আমন্ত্রিত করা হবে। তো এই উপলক্ষে আজকে এখানে বৈঠক হবে, তার জন্য আমরা সবাই। ইতিমধ্যেই বিশ্বের দরবারে ভারত তথা ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে রাজ্যের মেয়ে অর্ষিয়া দাস। এবার পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার রাজ্যের খুদে দাবারু অর্ষিয়া দাসকে সম্বর্ধনা প্রদান করলেন। শ্রীলঙ্কায় আয়োজিত ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে খুদে অর্ষিয়া। এই স্তরে 2টি পদক জয় করার আশা রয়েছে ভারতের। নিজের জয় নিয়ে নিশ্চিত অর্ষিয়া দাস। দীর্ঘ পরাজয়ের পর ফের জয়ের আশা নিয়ে বুক বাঁধছে ব্লাড মাউথ ক্লাব। 2017 সালে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল শিল্ড নকআউট ও প্রথম ডিভিশন লিগে রানার্সের খেতাব পেয়েছিল রামনগর ব্লাড মাউথ ক্লাব। পরের বছর দলটি প্রথম ডিভিশন থেকে অবনমিত হয়ে বি ডিভিশনে চলে আসে। 2019 সালে বি ডিভিশন থেকেও অবনমিত হয়ে সি ডিভিশনে স্থান পায় ব্লাড মাউথ ক্লাব। 2021 সালে সি ডিভিশনে খেলে দলটি
2022 সালে সি ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে বি ডিভিশনে জায়গা করে নেয়। 2023 সালে বি ডিভিশন রানার্স খেতাব দখল করে এবছর অর্থাৎ 2024 সালে প্রথম ডিভিশন খেলার যোগ্যতা অর্জন করে নেয়। দীর্ঘ 6 বছর পর পুনরায় এ ডিভিশনে জায়গা করে নেওয়া ব্লাড মাউথ ক্লাব এবছর রাখাল শিল্ড, নকআউট ও প্রথম ডিভিশন লিগের জন্য শক্তিশালী হয়েই মাঠে নেমেছে বলে ক্রীড়া বিশেষজ্ঞদের মত। নকআউট ও লিগকে সামনে রেখে গত 24শে জুলাই থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে দলের ফুটবলারদের প্রশিক্ষণ দিচ্ছেন কোচ আবু তাহির। আমাদের এই গত মাসে 24 তারিখ থেকে প্র্যাকটিস শুরু হয়েছে। তো ঐতিহ্যবাহী ব্লাডমাউথ ক্লাব দীর্ঘদিন পরে এ ডিভিশন খেলবে। স্বাভাবিক কারণে ফুটবল প্রেমীদের মনে প্রত্যাশা এবং আমাদের ক্লাব অফিসিয়ালরা চাইছে একটা ভালো ফুটবল ম্যাচ এই রাখালশিল এবং লিগ যে টুর্নামেন্ট হচ্ছে সেই লিগ টুর্নামেন্টে একটা ভালো দল হিসাবে দর্শকদের আগের যে ব্লাডমাউথ সেই ঐতিহ্যটাকে, সেই যে সুনামটাকে আবার ফিরিয়ে আনতে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়।